নমস্কার, নির্মলা স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি আলোচনা করব তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের তোমাদের ছায়া প্রকাশনীর যে বইটা আছে তার প্রবলেম সেট 1। এবং এই তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের যারা ভিডিওগুলো দেখোনি তোমরা ডেসক্রিপশান বক্সে চলে যাও, সেখানে আগের ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেওয়া আছে এই চ্যাপ্টারের। চলো শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথম কোশ্চেন আছে যে সমমান বিশিষ্ট দুটি বিন্দু আধান বায়ু মাধ্যমে পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে থাকলে ওদের মধ্যে 50 মিলিগ্রাম ওয়েট বল কাজ করে। আধান দুটির মান নির্ণয় করো। তাহলে দুটো বিন্দু আধান আছে, ধরি বিন্দু আধান দুটির মান কিউ স্ট্যাট কুলম, আমরা সিজিএস ইউনিট সিস্টেমে করব। তাদের মধ্যে দূরত্ব কত বলেছে? 10 সেন্টিমিটার। দূরত্ব আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার। তাদের মধ্যে কত বল কাজ করছে? না 50 মিলিগ্রাম ওয়েট। ক্রিয়াশীল বল কত? ক্রিয়াশীল বল এফ ইকুয়াল টু 50 মিলিগ্রাম ওয়েট। এটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই যে 50 মিলিগ্রাম ওয়েট মানে কি না 50 মিলিগ্রাম ভরের বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে সেই বল। তার মানে 50 মিলিগ্রামকে তুমি গ্রামে কনভার্ট করে নাও। তাহলে মিলিগ্রামকে যদি আমরা গ্রামে কনভার্ট করি কত দিয়ে গুণ করতে হবে? না 10 টু দি পাওয়ার -3 ইন্টু 980। যেহেতু গ্রাম ওয়েট আছে তার মানে এত গ্রামের বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে এফ ইকুয়াল টু আমরা এমজি জানি। তার জন্য এখানে অভিকর্ষ ত্বরণের মানকে গুণ করা হয়েছে। আর সিজিএস ইউনিট সিস্টেমে অভিকর্ষ ত্বরণের মান কত? না 980। তাহলে এত কি হবে না এত ডাইন। এ পেয়ে গেলাম। আধান দুটির মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কুলম্বের সূত্রানুযায়ী কি জানি? কুলম্বের সূত্রানুযায়ী কি জানি না ক্রিয়াশীল যে বলটা হয় সেই বল এফ ইকুয়াল টু কত হয় যদি আমরা সিজিএস ইউনিট সিস্টেমে মানটা বসাই, হ্যাঁ, এবং ধরে নিই যে দুটো আধান বায়ু মাধ্যমে আছে। তাহলে কি হয়? যেহেতু এখানে দুটো আধানের মান কিউ, তার মানে কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এখান থেকে আমরা কিউ এর ভ্যালু ক্যালকুলেশন করব। তাহলে এফ এর জায়গায় ভ্যালু বসে দাও। 50 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 980 কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার মানে কত হবে? 100 হবে। তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু 10-এর পাওয়ারগুলোকে বাদ দিয়ে দাও। এখানে 0, এখানে 0, 10 স্কোয়ার 10 টু দি পাওয়ার 4, তার মানে 5 ইন্টু 98 ইন্টু কত হবে না 10 হবে। এটা হ্যাঁ 10 হবে। তাহলে কিউ ইকুয়াল টু কত? এটা তোমরা ক্যালকুলেশন করে দেখবে বা ক্যালকুলেশন আমি একটু দেখে নিই কত হচ্ছে। যে 5 ইন্টু 98 ইন্টু 10, তার মানে 4900। এটার কি হবে? রুট হবে। তাহলে প্লাস মাইনাস কত? 70 স্ট্যাট কুলম। হ্যাঁ, স্ট্যাট কুলম। তাহলে কিউ এর ভ্যালু কত পেলাম? না কিউ এর ভ্যালু পেলাম 70 স্ট্যাট কুলম। এরপর 2-এর দাগের কোশ্চেন দেখো কি বলেছে যে দুটি আধানের অনুপাত 2:3 এবং তাদের মধ্যেকার দূরত্ব 5 সেন্টিমিটার। তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান 96 ডাইন হলে আধান দুটির মান নির্ণয় করো। দেখো একই রকম অঙ্ক, এটার আমি করছি না, তোমাদেরকে হিন্টস দিয়ে দিচ্ছি। তাহলে একটা আধান ধরে নেবে Q1 ইকুয়াল টু 2Q, Q2 ইকুয়াল টু 3Q। হ্যাঁ, এখানে আর বলেছে 5 সেন্টিমিটার।
আর এফ বলেছে 96 ডাইন, সেখান থেকে তোমাদের এই Q1 এবং Q2-র ভ্যালু বের করতে হবে। তাহলে আগের মতো যেটা আমরা ক্যালকুলেশন করলাম যে Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার, এখানে এফের জায়গায় 96 ডাইন বসিয়ে দেবে, Q1 Q2-র জায়গায় 2Q 3Q বসিয়ে দেবে, আর এর জায়গায় 5 বসিয়ে দেবে, দিয়ে ক্যালকুলেশন করে তোমরা Q এর ভ্যালু পাবে। তাহলে Q1 ইকুয়াল টু কত 2Q, Q2 ইকুয়াল টু কত 3Q। এটা করে তোমরা নিজেরা ক্যালকুলেশন করে নিতে পারবে। দেখো, ক্যালকুলেশন করার বা ফিজিক্সের যে প্রবলেম করতে গেলে প্রথমে যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কনসেপ্টগুলোকে আগে তোমাকে ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট যদি না ক্লিয়ার থাকে তাহলে তোমরা কিন্তু ভালো করে প্রবলেম সলভ করতে পারবে না, বা সলভ করতে গেলে কোথাও না কোথাও একটা আটকে যাবে। তাহলে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে যে কনসেপ্টগুলোকে খুব ভালো করে ক্লিয়ার করা। তারপরে তোমরা উদাহরণ দেখবে, উদাহরণ দেখার পর কি করবে না, আস্তে আস্তে করে প্রবলেম সেটে আসবে। প্রবলেম সেটে আটকে গেলে আবার ওই রকম টাইপের যে বা উদাহরণে দেওয়া আছে সেগুলো দেখবে, আবার ঘুরে এখানে করতে আসবে। এরকম করে বারবার বারবার না পারলে আবার থিওরি ঘুরে পড়ো, হ্যাঁ, তবে গিয়ে তোমরা প্রবলেম নিজেরা করতে পারবে। আচ্ছা, এটা তাহলে তোমরা নিজেরা করবে। এরপর 3 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, যে দুটি গোলকের প্রত্যেকের আধান 1 কুলম। এই গোলক দুটিকে বায়ুতে পরস্পর থেকে কত দূরে রাখলে এদের প্রত্যেকের উপর ক্রিয়াশীল বল 1 নিউটন হবে। এটাও তোমরা নিজেরা করতে পারবে, যে এখানে Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু কত 1 কুলম, আর আরটা তোমাকে ক্যালকুলেশন করতে বলেছে, আর এফের ভ্যালু কত বলেছে 1 নিউটন। আগের মতোই তোমরা এই সূত্র বসাবে, এই সূত্র বসে তোমরা কার মান ক্যালকুলেশন করবে না আর এর মান ক্যালকুলেশন করবে, এটাও তাহলে তোমরা নিজেরা করে নিতে পারবে। এরপর 4 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, যে হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে কী পরিমাণ বল ক্রিয়া করবে। তাহলে ইলেকট্রন এবং প্রোটন, ইলেকট্রনের আধান তোমাকে বলে দিয়েছে 4.8 ইন্টু 10⁻⁻10 স্ট্যাট কুলম, এবং ইলেকট্রন কক্ষের গড় ব্যাসার্ধ বলে দিয়েছে 10⁻⁸ সেন্টিমিটার। তাহলে আমরা জানি ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে যে আধান থাকে সেটার মান সমান, কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে ঋণাত্মক আধান হয়, প্রোটনের ক্ষেত্রে ধনাত্মক আধান হয়। তাহলে ইলেকট্রনের আধানকে যদি আমরা Q1 ধরি, তাহলে Q1 ইকুয়াল টু কত না -4.8 ইন্টু 10⁻⁻10 স্ট্যাট কুলম, আর প্রোটনের আধান Q2 ইকুয়াল টু কত হবে না +4.8 ইন্টু 10⁻⁻10 এত স্ট্যাট কুলম হবে। হ্যাঁ, তাহলে এখানে আর বলে দিয়েছে, আর কত না আর ইকুয়াল টু 10⁻⁻8 সেন্টিমিটার। তাহলে তোমাকে এফের এফের মান বের করতে হবে। তাহলে এফের মান বের করবে কোন সূত্রের সাহায্যে না ওই কুলম্বের সূত্র, যেটা বায়ু মাধ্যমে সিজিএস ইউনিট সিস্টেমে হয়, এফ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এখানে Q1 Q2 ভ্যালু বসাবে, আর এর ভ্যালু বসাবে, দিয়ে এফের মান ক্যালকুলেশন করবে, নিজেরা করতে পারবে। এরপর 5 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, ইলেকট্রনের আধান বলেছে ই, হ্যাঁ, এবং ভর বলেছে এম। এটি ZE আধানযুক্ত নিউক্লিয়াসের চারিদিকে আর ব্যাসার্ধে বৃত্তপথে ঘুরছে, ইলেকট্রনের বেগ কত হবে। তাহলে ধরো এখানে একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে বা একটা কক্ষপথে আবর্তন করছে, তাহলে নিউক্লিয়াসের আধান কত ZE, ইলেকট্রনের আধান কত না ই বলেছে, ধরো এটা ইলেকট্রন আধান বলেছে ই, তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, তার মানে এই ডিস্টেন্স কত, আর তোমাকে বের করতে হবে ইলেকট্রনের বেগ কত। তাহলে আমরা 11-এ পড়েছিলাম বৃত্ত গতির ক্ষেত্রে যে কোনো বস্তুকণা যদি কোনো বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে আবর্তন করে তাহলে তার কেন্দ্রের দিকে কত পরিমাণ বল কাজ করে,
কত পরিমাণ বল কাজ করে, যে অভিকেন্দ্র বল কাজ করে, অপকেন্দ্র বল বাইরের দিকে কাজ করে, তার মানও কত হয় mv²/r। তাহলে এখানে অপকেন্দ্র বলটা বাইরের দিকে কাজ করছে, আবার এই ইলেকট্রন এবং এই যে নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বল সেটা ভেতর দিকে কাজ করছে। এই দুই বলের প্রভাবে নিশ্চয়ই ঘুরছে। তার মানে এখানে অপকেন্দ্র বলের মানটা কার সঙ্গে সমান হবে না ইলেকট্রন এবং নিউক্লিয়াসের ভেতর যে স্থির তাড়িতিক যে বল কাজ করছে, কুলম্বের যে সূত্রানুযায়ী যেটা পাই সেই বলটা সঙ্গে সমান হবে। আমি যদি বেগটাকে ভি ধরে নিই, এটা আমাকে বের করতে হবে। আর ইলেকট্রনের ভর কত বলেছে, ভর বলেছে এম। আর বৃত্তপথের ব্যাসার্ধ কত না আর। তাহলে অপকেন্দ্র বলের ইকুয়েশন কি না mv²/r, সেটা ইকুয়াল টু কত হবে না কুলম্বের যে বলটা কাজ করছে এদের মধ্যে তার সঙ্গে সমান হবে। তার মানে কুলম্বের সূত্র কি q1 q2/r²। এখানে q1 মানে কি নিউক্লিয়াসের চার্জ জেডি, ইলেকট্রনের চার্জ q2 সেটা কত না ই, এদের মধ্যে দূরত্ব কত না আর, এটা r² হবে। তাহলে r², তাহলে এখানে আর কেটে দাও, এটা স্কোয়ার কেটে দাও, তাহলে ভি ইকুয়াল টু কত পাবে না z²/mr তার রুট। তার মানে এটা বাইরে চলে আসবে √z/mr। বা তুমি এটা রেখে দিতে পারো, দেখো বইতে তোমাদের এই অ্যান্সারটাই আছে যে √z²/mr। এরপর 6 দাগের কোশ্চেন দেখো কি বলেছে। 6 দাগের কোশ্চেন বলেছে যে দুটি ক্ষুদ্র অন্তরিত ধাতব গোলকের আধান যথাক্রমে +24 ESU এবং 16 ESU, বায়ু মধ্যে এদের দূরত্ব 8 সেন্টিমিটার হলে ওদের মধ্যে পারস্পরিক বল কত। এটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করতে পারবে। তাহলে q1 ইকুয়াল টু কত না +24 ESU বা স্ট্যাট কুলম্ব, q2 ইকুয়াল টু কত 16 ESU, এটাও প্লাস। এদের মধ্যে দূরত্ব কত না 8 সেন্টিমিটার। তোমাকে এফ এর মান বের করতে হবে। তাহলে সহজ সূত্র যে এফ ইকুয়াল টু q1 q2/r²। q1 q2-র ভ্যালু বসাবে, আর এর ভ্যালু বসাবে, এফ এর ভ্যালু বের করবে। এটা কোন এককে পাবে না ডাইন এককে পাবে, এটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করতে পারবে। এরপরে 7 দাগের কোশ্চেনটা দেখো কি বলেছে। 3টি আধান +10 মাইক্রোকুলম, +20 মাইক্রোকুলম এবং -20 মাইক্রোকুলম 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দুতে অবস্থিত। তার মানে এখানে একটা সমবাহু ত্রিভুজ তোমরা এঁকে নাও। এর যে 3টা শীর্ষবিন্দু, এই 3টা শীর্ষবিন্দু নাম দিয়ে দাও যে ABC। এ বিন্দুতে কত আধান আছে না +10 মাইক্রোকুলম, বি বিন্দুতে কত আধান আছে না +20 মাইক্রোকুলম, সি বিন্দুতে কত আধান আছে না -20 মাইক্রোকুলম। এদের মধ্যে দূরত্ব কত না প্রত্যেকটা দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। তার মানে AB ইকুয়াল টু BC ইকুয়াল টু CA ইকুয়াল টু 2 সেন্টিমিটার। তাহলে তোমাকে কি বের করতে বলেছে না +10 মাইক্রোকুলম আধানের উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। তার মানে যে এই এ বিন্দুতে +10 মাইক্রোকুলম যে আধানটা আছে তার জন্য বা তার উপর তোমাকে বল ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো এই আধানের উপর এই বি বিন্দুতে যে +20 মাইক্রোকুলম বা +20 মাইক্রোকুলম যে আধান আছে সে কী করবে বিকর্ষণ বল প্রয়োগ করবে। আর বিকর্ষণ হলে আমরা জানি আধান থেকে বাইরের দিকে ফোর্স কাজ করে। আর এখানে এই যে নেগেটিভ আধান এ কী করবে সি বিন্দুতে যে -20 মাইক্রোকুলম আধান আছে এ কী করবে না তার দিকে টানবে। এই বিন্দুতে যে +10 মাইক্রোকুলম আধান আছে তাকে এদিকে টানবে, এদিকে। তাহলে বলেছে যে ক্রিয়াশীল বল কত। তাহলে এদিকে যদি আমি এই বলটাকে F1 ধরে নেই,
এটাকে যদি আমি F2 ধরে নিই, হ্যাঁ F1 F2 ধরে নিই, তাহলে দেখো লব্ধি কোন দিকে কাজ করবে? লব্ধি নিশ্চয়ই এই অ্যাঙ্গেলে কাজ করবে, এই অ্যাঙ্গেলে কাজ করবে। তাহলে এই অ্যাঙ্গেল কত? সমবাহু ত্রিভুজ মানে 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেল কত F1 F2 এর মধ্যে? না 120, 120 ডিগ্রি। আর এদিকে কি কাজ করবে? না লব্ধি বল F কাজ করবে। আচ্ছা, তাহলে আমাদের F1 বের করতে হবে। F1 এর ভ্যালু কত? আমরা সূত্র কি জানি? SI ইউনিট সিস্টেমে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল কি জানি? যে F ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। আবার 1/4 পাই এপসাইলন নট এর ভ্যালু কত হয়? না 9 × 10⁹। তাহলে F1 এর ভ্যালু কত হবে? না F1 এর ভ্যালু হবে 9 × 10⁹। Q1 কত? 20 × 10⁻⁻6 মাইক্রোকুলমকে কুলম্বে কনভার্ট করছে। 1 মাইক্রোকুলম ইকুয়াল টু 1 কুলম ইকুয়াল টু বা 1 মাইক্রোকুলম ইকুয়াল টু তোমরা কি জানো? না 10⁻⁻6 কুলম। এই জন্য মাইক্রোকুলমকে কুলম্বে কনভার্ট করার জন্য আমরা 10⁻⁻6 দিয়ে গুণ করলাম। তাহলে এটা × 10 × 10⁻⁶, এটা এই আধানের গুণ করছি, ডিভাইডেড বাই 2 স্কোয়ার। 2টাকে আমি যদি এসআই দিয়ে কনভার্ট করি, মিটারে কনভার্ট করি, 2 × 10⁻² এর স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে? একটু ক্যালকুলেশন করে নাও। তাহলে 10 ঘাতগুলোকে একদিকে নিয়ে চলে আসো। 9 10 4 5 -1 2 × 10⁻, এটা 2 হবে না, 4 হবে, 4 × 10⁻⁻4। তাহলে এটা কত হচ্ছে? 2 হচ্ছে, তার মানে 4.5 × 10³ তার মানে 4500 নিউটন। একই রকমভাবে যেহেতু F2 সময়ও আধান দুটো একই, তার মানে F2 ভ্যালু কত হবে? না 4500 নিউটন। তাহলে F1 এর ভ্যালু কত পেলাম? না 4500 নিউটন। F2 ভ্যালু কত? না তোমার হচ্ছে 4500। এদের মধ্যে অ্যাঙ্গেল কত? না 120 ডিগ্রি। তাহলে আমরা 11-এ যে ভেক্টরের সূত্র পড়েছিলাম যে C = √A² + B² + 2AB cos θ, যদি A এবং B ভেক্টরের লব্ধি C হয় এবং θ যদি তাদের মধ্যে অ্যাঙ্গেল হয়। তাহলে এখানে অ্যাঙ্গেল কত? θ = কত? না 120 ডিগ্রি। তাহলে লব্ধি C এখানে আমরা যদি F করি তাহলে কত হবে? না F = F1² + F2² + 2F1 F2 cos 120। তাহলে 4500 স্কোয়ার প্লাস 4500 স্কোয়ার প্লাস 2 × 4500 × 4500 × cos 120। cos 120 ভ্যালু কত? না এটাকে ভেঙে নাও, cos × 190 + 30, দ্বিতীয় পাদে cos কি? নেগেটিভ, তার মানে মাইনাস sin 30 মানে -1/2, তার মানে এখানে কত? এটা মাইনাস হয়ে যাবে, এখানে 1/2 হয়ে যাবে। তাহলে 2 2 কাটলো, তাহলে 4500 স্কোয়ার প্লাস 4500 স্কোয়ার মাইনাস 4500 স্কোয়ার, তাহলে একটা কাটলো, তার মানে 4500 নিউটনই হচ্ছে। কারণ আমরা জানি দুটো সমান ভেক্টর যদি 120 অ্যাঙ্গেলে কাজ করে তাদের লব্ধি কত হবে? না তাদের মানের সঙ্গে সমান হবে। তাহলে এখানে লব্ধি বলের মানটা কত? না 4500 নিউটন। এরপর 8 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, যে 4Q ও Q আধান দুটির মধ্যে ব্যবধান কত? 2R। অপর একটি আধান ক্যাপিটাল কিউকে এদের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে রাখা হলো। তার মানে এখানে ধরো 4Q আধান আছে, এটা A বিন্দু, এটা ধরো B বিন্দু, এখানে স্মল q আধান আছে। এদের মধ্যে দূরত্ব কত? না 2R। তাহলে AB এর মধ্যে
দূরত্ব কত না 2r। এটা যদি 2r হয়, অপর একটি আধান ক্যাপিটাল কিউকে এদের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে রাখা হলো। তার মানে এবির মাঝখানে এটা ধরো সি বিন্দু, সেই সি বিন্দুতে ক্যাপিটাল কিউ মানের আধানকে রেখেছে। কিউ আধানের উপর মোট বল 0 হলে ক্যাপিটাল কিউ এর মান কত হবে? তাহলে এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এসি ইকুয়াল টু কত হবে? আর হবে। বিসি ইকুয়াল টু কত হবে? আর হবে। তাহলে স্মল কিউ আধানের উপর মোট বল কত? 0। তাহলে তোমাকে ক্যাপিটাল কিউ এর মান তোমাকে বের করতে হবে। তাহলে স্মল কিউ আধানের উপর কে কে বল কাজ করছে বা কোন কোন আধানের দরুন বল কাজ করছে? তাহলে বি বিন্দুতে অবস্থিত কিউ আধানের উপর ক্রিয়াশীল বল, হ্যাঁ, এটা কত হবে? দেখো এই আধানের উপর কে বল প্রয়োগ করবে? না এই আধানও প্রয়োগ করবে, আবার এই আধানও প্রয়োগ করবে। এই আধান থেকে এই আধানের দূরত্ব কত না আর, এই আধান থেকে এই আধানের দূরত্ব কত? 2r। তাহলে যদি আমরা সিজিএস ইউনিট সিস্টেমে ক্যালকুলেশন করি, তাহলে এ বিন্দুতে অবস্থিত 4q আধানের জন্য বি বিন্দুতে অবস্থিত কিউ আধানের উপর ক্রিয়াশীল বলের মান কত হবে? না 4q ইন্টু কিউ ডিভাইডেড বাই 2r এর হোল স্কয়ার প্লাস সি বিন্দুতে যে ক্যাপিটাল কিউ আধান রেখেছো তার দরুন বি বিন্দুতে যে কিউ আধান আছে তার উপর ক্রিয়াশীল বল কত হচ্ছে? না কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে দেখো বইতে দেখো যে কিউ আধানের উপর ক্রিয়াশীল মোট বল কত? 0। তাহলে এটা ইকুয়াল টু কত হবে? 0 হবে। এখান থেকে তোমাকে ক্যাপিটাল কিউ এর মান বের করতে হবে। তাহলে দেখো কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার হচ্ছে, কারণ এখানে 4 এখানে 4 কেটে যাচ্ছে, প্লাস কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তোমরা কি পাচ্ছ? না কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে কিউ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কিউ ইন্টু কিউ। তাহলে ক্যাপিটাল কিউ ইকুয়াল টু কত পাচ্ছ? না মাইনাস কিউ। তাহলে উত্তর কত হবে? না মাইনাস কিউ হবে। এরপর 9 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, যে 1 ইউনিট মানের দুটি ঋণাত্মক আধান ও একটি ধনাত্মক আধান কিউ সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত। কিউ আধানটিকে কোথায় স্থাপন করলে এবং সেটির মান কত হলে আধানগুলি সাম্যাবস্থায় থাকবে? তার মানে এখানে ধরে নাও যে ঋণাত্মক আধান, ধরো 1 ইউনিট, এখানে মাইনাস 1 ইউনিট, এখানে তোমাকে কোনো ইউনিট বলেনি, -1 ইউনিট, -1 ইউনিট। কিউ আধানকে কোথায় স্থাপন করলে সেটির মান কত হলে সাম্যাবস্থায় থাকবে? তার মানে দেখো যেহেতু দুটো একই জাতীয় আধান এবং একই মানের আধান, সবসময় তোমরা মনে রাখবে যে দুটো আধান যদি মান সমান হয় এবং তাদের প্রকৃতিও যদি সমান হয়, ধরো দুটো আধানই নেগেটিভ আধান কিংবা দুটো আধানই ধরো পজিটিভ আধান, তাহলে ওদের মধ্যে বা ওদের সংযোগকারী রেখার কোথায় অন্য একটা আধানকে রাখলে তার উপর ক্রিয়াশীল বল কত হবে? না 0 হবে। কোথায় হবে? না সবসময় মনে রাখবে যদি সমজাতীয় আধান হয় তাহলে তাদের যে সংযোগকারী রেখার তাদের মধ্যবর্তী কোনো বিন্দুতে, ধরো এ বি সরলরেখা, এ বিন্দুতে যদি মাইনাস আধান রাখো, বি বিন্দু যদি মাইনাস আধান রাখো এবং এই আধানের মানটা যদি এ বিন্দুতে অবস্থিত আধানের মানের সঙ্গে সমান হয়, তাহলে অন্য একটা আধান কোথায় সাম্যাবস্থায় থাকবে? না এ বি সরলরেখার মধ্যে যে কোনো একটা বিন্দুতে। যদি দুটো আলাদা আধান হয়, ধরো মান একই কিন্তু প্রকৃতি আলাদা, ধরো এ বিন্দুতে প্লাস আধান, বি বিন্দুতে মাইনাস আধান, তখন সবসময় তোমরা মাথায় রাখবে যে অন্য কোথায় আধানটাকে রাখলে বা কোথায় আধানটাকে অন্য আধানটাকে রাখলে তার উপর ক্রিয়াশীল বল 0 হবে বা পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় থাকবে। কোথায় হবে? না সবসময় এই সরলরেখার বর্ধিতাংশের উপর কোনো একটা বিন্দুতে হবে। যেহেতু এখানে সমজাতীয় আধান বলেছে, তার মানে অন্য যে আধানটাকে কোথায় রাখতে হবে? না এ বি সরলরেখার, হ্যাঁ কোথায়?
যেহেতু সমান মানের আধান, দুটো আধান, তার মানে কোথায় রাখতে হবে না, এদের মধ্যবিন্দুতে রাখতে হবে, বি সরলরেখার মধ্যবিন্দুতে রাখতে হবে। যদি এই দুটো আধানের মান সমান না হতো তখন কিন্তু মধ্যবিন্দুতে হতো না, কারণ এই কিউ আধানকে এ কি করছে, আকর্ষণ করছে, হ্যাঁ, আর ও কি করছে, ওর দিকে আকর্ষণ করছে। তার মানে এর উপর এদিকে একটা বল কাজ করছে, এদিকে একটা বল কাজ করছে, তাহলে এই আধানের উপর ওদিকে বল, এদিকে বল, তার মানে এ কি করছে, এদের উপর লব্ধি কত, 0। যদি তোমার উপর, তোমাকে ধরো তুমি এখানে দাঁড়িয়েছো, তোমাকে কোনো বন্ধু এদিকে টানছে একই ধরো এ বলে, আবার তোমাকে কোনো বন্ধু এদিকে একই বলে টানছে, তাহলে তোমার কি কোনো মুভমেন্ট হবে, হবে না। একই রকমভাবে এখানে কিউ আধানের উপর এই যে -1 ইউনিট আধান ওদিকে টানছে, আবার এই আধানকে এদিকে টানছে, সমান বলে, যেহেতু দুটো আধানের মান সমান, হ্যাঁ, তাহলে এখানে কোথায় হবে না, মধ্যবিন্দুতে হবে। এরপর তোমাকে কিউ এর ভ্যালু বের করতে হবে এবং পুরো সিস্টেমটা বলেছে সাম্যাবস্থায় থাকবে, হ্যাঁ। তাহলে সাম্যাবস্থায় থাকার শর্ত কি না, যে কোনো প্রত্যেকটা আধানের উপর ক্রিয়াশীল বলের মান কত না 0, মানে লব্ধি বলটা কত না 0। তাহলে বি বিন্দুতে অবস্থিত যদি -1 ইউনিট আধানের উপর আমরা বল ক্যালকুলেশন করি, দিয়ে সেটাকে যদি আমরা 0-র সঙ্গে সমান করি, তাহলে কিন্তু কিউ আধানের মানটা আমরা পেয়ে যাব। তাহলে বি বিন্দুতে -1 ইউনিট আধানের উপর ক্রিয়াশীল বল কত, দেখো আগের মতোই যে এই বিন্দুতে আধানের উপর বল ক্যালকুলেশন করছো, তাহলে এই আধানের উপর কোন কোন বল কাজ করবে না, কিউ এই বল কাজ করবে, এই আধানের জন্য বল কাজ করবে, আবার এই বিন্দুতে -1 ইউনিট আধানের জন্য একটা বল কাজ করবে। তাহলে এই কিউ এর জন্য বল কত না, -1 ইন্টু কিউ ডিভাইডেড বাই দূরত্ব কোথায় বলেছে, আচ্ছা দূরত্ব কিছু বলেনি, তোমাকে দূরত্বটা বের করে নিতে হবে। তাহলে এখান থেকে এটা দূরত্ব ধরে নাও আর এটার দূরত্ব ধরে নাও আর, তাহলে -1 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এটার জন্য বল পেলাম, এটার জন্য বল কত হবে না 1 ইন্টু 1 ডিভাইডেড বাই 2r এর হোল স্কোয়ার, কারণ এটার মধ্যে দূরত্ব কত 2r। তাহলে এটা ইকুয়াল টু কত 0। তাহলে -q/r স্কোয়ার প্লাস 1/4r স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে তুমি ভ্যালু কত পাচ্ছ, যদি 4r স্কোয়ারটাকে লসাগু করে নাও, -4q প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে -4q প্লাস 1 ইকুয়াল টু 0, কিউ ইকুয়াল টু কত না, কিউ ইকুয়াল টু হচ্ছে 1/4 0.25 ইউনিট, হ্যাঁ। তাহলে কিউ এর ভ্যালু হবে 0.25 ইউনিট। এরপর বলেছে যে সাম্যাবস্থা সুস্থির, অস্থির না নিরপেক্ষ। তাহলে আমরা সুস্থির সাম্যাবস্থার সূত্র কি জানি না, কোনো বস্তুকে তার সাম্যাবস্থা থেকে বিঘ্নিত করে দিলে বা বিচ্যুত করে দিলে যদি পুনরায় সাম্যাবস্থায় ফিরে আসতে পারে, তাহলে এখানে ফিরে আসবে নাকি, দেখো যখন তুমি কিউকে সরিয়ে দিচ্ছ, হ্যাঁ, তখন দেখো কিউর উপর কিন্তু একটা নেট বল কাজ করছে, হ্যাঁ। নেট বল যদি কাজ করে, সেই বলের প্রভাবে কিন্তু সে আর তার প্রাথমিক অবস্থাতে ফিরে আসতে পারবে না। তার জন্য এই সাম্যাবস্থা কোন সাম্যাবস্থা হবে না, অস্থির সাম্যাবস্থা। আচ্ছা, এরপর 10 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, দুটি একই পরিমাপের আধান ডি ব্যবধানে অবস্থিত। তাহলে এখানে ধরো এ বিন্দু, এটাতে কিউ আধান আছে, এখান থেকে ডি দূরত্বে বি বিন্দুতে আরেকটা কিউ আধান আছে, এর লম্ব সমদ্বিখণ্ডকের উপর এক্স দূরত্বে একটা আধানকে রাখা আছে। দেখাও যে আধানটি সর্বাধিক বল অনুভব করবে যখন x = d/2√2 হবে। তাহলে এই আধানের জন্য এটা ধরে নাও সি বিন্দু, ক্রিয়াশীল বলের ডিরেকশন কোন দিকে হবে, এদিকে হবে। আবার বি বিন্দুতে যে কিউ আধান আছে তার জন্য এফ এর ডিরেকশন কোন দিকে হবে না, এদিকে, তার মানে এদিকে F2। তাহলে
F1 যেহেতু ওই দিকে কাজ করছে, F2 ওই দিকে কাজ করছে, তাহলে এই সি বিন্দুতে কিউ আধানের উপর ক্রিয়াশীল লব্ধি বলটা কোন দিকে হবে না এই দুটো বলের লব্ধি ডিরেকশানে হবে। হ্যাঁ, তাহলে এই অ্যাঙ্গেল যদি আমরা থিটা ধরি, এই অ্যাঙ্গেলও কত থিটা। আবার এখানে একটা ও বিন্দু ধরে নাও, তাহলে ও এ কত না d/2, ও বি কত d/2। তাহলে এই ভ্যালু কত এ কিউ ইকুয়াল টু রুট আন্ডার d/2 এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। হ্যাঁ, ইকুয়াল টু বি কিউ এর ভ্যালু একই হবে। ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু কত না d/2, ও কিউ ইকুয়াল টু এক্স। তাহলে এটা কত না d/2 এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে কিউ আধানের উপর মোট লব্ধি বল, এটা থিটা ধরলাম। তাহলে F1টাকে উপাংশে ভাগ করে নে, তাহলে এটা যেহেতু থিটা, এটাও কত হবে থিটা, অনুরূপ কোণ। তাহলে এদিকে হচ্ছে F1 cos থিটা, আর এর লম্ব দিকে কত হচ্ছে না F1 sin থিটা। আবার F2কেও একই রকম ভাগ করে নাও, এদিকে একটা উপাংশ হবে এই অ্যাঙ্গেল থিটা, এদিকে কত আর এই মানটা কত না F2 sin থিটা, এদিকে F2 cos থিটা। আবার যেহেতু F1 ইকুয়াল টু F2, কারণ এই বিন্দুতে যা আধান এই বিন্দুতে তাই আধান, আবার এটার উপর তুমি বল ক্যালকুলেশন করছো, তার মানে F1 ইকুয়াল টু F2 হবে। তাহলে দেখো এই যে F1 cos থিটা এবং F2 cos থিটা এরা কি করছে না নেগলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে কিউ বিন্দুতে সি বিন্দুতে ক্যাপিটাল কিউ আধানের উপর ক্রিয়াশীল মোট লব্ধি বল কত না F1 sin থিটা প্লাস F2 sin থিটা। দেখো সহজ, এখানে ধরো ক্যাপিটাল কিউ বিন্দু আছে, এদিকে তোমার হচ্ছে F2 কাজ করছে, এদিকে F1 কাজ করছে। এটাকে আমি কি করলাম না উপাংশে ভাগ করলাম। তাহলে এদিকে হচ্ছে F1 cos থিটা, এদিকে F1 sin থিটা। আবার F2কে ভাঙলাম, এদিকে হচ্ছে F2 sin থিটা, এদিকে কত না F2 cos থিটা। যেহেতু F1 ইকুয়াল টু F2, তার জন্য এই F1 cos থিটা এই F2 cos থিটাকে কী করছে নেগলেক্ট করে দিচ্ছে। তাহলে এই যে কিউ আধান তার উপর দেখো এই দিকে কত বল কাজ করছে না F1 sin থিটা প্লাস F2 sin থিটা। আবার যেহেতু F1 ইকুয়াল টু F2, আমি কি লিখতে পারি না F1 sin থিটা দেখো প্লাস F1 sin থিটা, তার মানে 2F1 sin থিটা। আবার F1 ইকুয়াল টু F2 ইকুয়াল টু আমি কি লিখতে পারি না কিউ ইন্টু ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই এই দূরত্বের স্কোয়ার, তার মানে d/2 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওইখানে ভ্যালু পুট করে দাও, তাহলে 2 ইন্টু কিউ ডিভাইডেড বাই d/2 এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সাইন থিটার ভ্যালু কি না এই অ্যাঙ্গেলের সাইন থিটা, সাইন তার মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত না এক্স, অতিভুজ কত রুট আন্ডার d/2 এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা কত পাচ্ছ 2 ইন্টু কিউ ইন্টু এক্স ডিভাইডেড বাই d/2 এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা টু দি পাওয়ার 3/2 দেখো, এটা কিছু না টু দি পাওয়ার 1, এটা 1/2 রুট আছে মানে, তাহলে এটা টু দি পাওয়ার কত হচ্ছে 3/2 হচ্ছে। এখানে ম্যাক্সিমাম বল কাজ করবে। তোমরা ম্যাথে শিখেছো যে ম্যাক্সিমাম মিনিমার ক্ষেত্রে কি হয় না ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কত হয় না 0 হয়। যদি ম্যাক্সিমা হয় তখন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কত হবে না নেগেটিভ হবে, আর যদি মিনিমা হয় সেই কন্ডিশনে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি হবে না পজিটিভ হবে। এটা মনে রাখবে যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের ক্ষেত্রে ফার্স্ট অর্ডার
ডেরিভেটিভ কত না 0 সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নেগেটিভ হবে কার ক্ষেত্রে, ম্যাক্সিমার ক্ষেত্রে, পজিটিভ হবে কার ক্ষেত্রে না মিনিমার ক্ষেত্রে। আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দরকার নেই, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমি ক্যালকুলেশন করব। তাহলে এখানে ভ্যারিয়েবল কি, দেখো ডিটা কিন্তু কনস্ট্যান্ট টার্ম, তাহলে ভ্যারিয়েবল কি এক্স এর ভ্যালু তোমাকে বের করতে হবে। তাহলে এখানে কি প্রমাণ করতে হবে না dx অফ এটা 2 ইন্টু কিউ এক্স ডিভাইডেড বাই d/2 এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3, এটাকে থার্ড ব্র্যাকেট নিয়ে নাও। তাহলে এটা ইকুয়াল টু কত না 0। তাহলে এটা তোমরা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করার ক্ষেত্রে কি করবে না এখানে এই কিউ 2 এগুলো কনস্ট্যান্ট টার্ম বাইরে নিয়ে চলে আসবে, 2 dx অফ থার্ড ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে এখানে x/d/2 এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, এটা ইকুয়াল টু 0। তাহলে ডেরিভেটিভ করো, ইউভির ফাংশানে বসিয়ে দাও। তাহলে এটা ইকুয়াল টু আমি লিখতে পারি dx অফ x ইন্টু d/2 এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার -3/2, এটা ইকুয়াল টু কত না 0। এটাকে ডেরিভেটিভ করো, কি হবে তাহলে ইউ থাকবে ভি এর হবে, তাহলে এক্স থাকুক ভি এর করলে কি হবে ডেরিভেটিভ, তোমরা সবাই ডেরিভেটিভ জানো যে -3/2 d/2 এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা তাহলে পাওয়ার কি হবে না n-1, তার মানে -5/2। আবার যেহেতু এক্স স্কোয়ার আছে তার জন্য কত হবে না 2x হবে, প্লাস ওইটা থাকবে প্রথম এটা ডেরিভেটিভ, তাহলে d/2 এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার -3/2 ইকুয়াল টু 0। এরপর কি করবে না দেখো যে -3x² এটা টু দি পাওয়ার, এটা লিখে নাও তাহলে বাম দিকে, বা এটাকে ডান দিকে নিয়ে চলে যাও। তাহলে d/2 এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার -3/2 ইকুয়াল টু 3x² d/2 এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার -5/2। তাহলে দেখো এখানে যদি কাটি তাহলে কত আসবে না, এটা কাটলো এদিকে এটা কেটে কত পড়ে থাকবে, আচ্ছা এটা থাকুক d/2 এর হোল স্কোয়ার থাকুক, এখানে পাওয়ারটাকে কত হয়ে যায় -1 হয়ে যাবে। তাহলে 3x² d/2 এর হোল স্কোয়ার প্লাস -1 এক্স স্কোয়ার -1 ইকুয়াল টু 1। তাহলে 3x² ইকুয়াল টু d/2 এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো কত হচ্ছে না 2x² ইকুয়াল টু d²/4 হচ্ছে। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে d²/8 তার রুট, তার মানে দেখো প্লাস মাইনাস d/2√2। দেখো এটাই প্রমাণ করতে বলেছে। এরপর 11 দাগের কোশ্চেন দেখো যে তড়িৎ ক্ষেত্র তড়িৎ বলরেখা থেকে কি বলেছে, +20 ইউনিট আধানকে -30 ইউনিট আধান থেকে 4 সেন্টিমিটার দূরে রাখা হলো। এদের সংযোগী সরলরেখার উপর কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হবে। তাহলে এদিকে +20 ইউনিট আধান আছে, এটা ধরো এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, এখানে কত আধান না -30 ইউনিট আধান, এদের দূরত্ব কত না AB ইকুয়াল টু
4 সেন্টিমিটার। তাহলে এখানে কি বের করতে হবে, তোমাকে বলতে হবে কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য কোথায় হবে না, সবসময় মনে রাখবে যে যদি সমজাতীয় আধান হয়, সমজাতীয় যদি আধান হয় তাহলে ওদের যে সংযোগকারী সরলরেখা তার মধ্যে যে কোনো একটা বিন্দুতে। আর যদি বিপরীত জাতীয় আধান হয় তাহলে কোথায় হবে না, সংযোগকারী রেখা মানে এবি রেখার ওর বর্ধিতাংশের উপর। তাহলে কোন দিকে হবে তুমি বলো, যে এদিকে হবে কিংবা এদিকে হবে। দেখো বর্ধিতাংশ দুদিকে হতে পারে, এদিকে হতে পারে এবির বর্ধিতাংশ বা এদিকে হতে পারে, কিন্তু কোন দিকে হবে না, যেহেতু এটা কম মান, এটা যেহেতু আধানের মানটা বেশি, তার জন্য এই আধান থেকে নিশ্চয়ই দূরে থাকতে হবে। সবচেয়ে বেশি যে আধান বা বেশি আধানের যে মানটা বা বেশি আধানটা তার থেকে নিশ্চয়ই দূরে থাকতে হবে। তাহলে এই আধান থেকে দূরে এবং এই আধান থেকে সামনে, তার মানে এই দিকে কোন একটা বিন্দু হবে। এই দূরত্ব আমি ধরে নেই এক্স, +20 আধান থেকে দূরত্ব কত এক্স, এবং এটা কত না 4 সেন্টিমিটার ধরো সি বিন্দু। তাহলে এসি ইকুয়াল টু কত ধরলাম না এক্স সেন্টিমিটার। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সি বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র ই ইকুয়াল টু, দেখো এই আধানটার জন্য এখানে একটা তড়িৎ প্রাবল্য কাজ করবে। তোমরা তড়িৎ প্রাবল্য ডেফিনেশন থেকে কি জানো না, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানের উপর যে বল কাজ করে সেটাই কি হয়, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে যেহেতু এখানে একক ধনাত্মক আধান হিসেবে আমি ক্যালকুলেশন করব, তার মানে এই E1 এর ডিরেকশন কোন দিকে হবে না এদিকে, যেটা পজিটিভ আধান, পজিটিভ আধান ডিরেকশন কোন দিকে, এদিকে হবে আধান থেকে দূরের দিকে। তার মানে E1 এর ডিরেকশন কত না তোমার হচ্ছে এসি বরাবর। তাহলে E1 এটা হলো। E2 মানে বি বিন্দুতে -30 ইউনিট আধানের জন্য এই সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিকে হবে না, যেহেতু এখানে পজিটিভ 1 ইউনিট, ওর কি করবে টানবে, আকর্ষণ করবে, তার মানে এদিকে হবে E2। তাহলে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে না ই ইকুয়াল টু কত হবে না E1 প্লাস E2। আমরা E1 এর ভ্যালু বের করে নিই। তাহলে E1টা কার জন্য না এই এ বিন্দুতে +20 ইউনিট আধানের জন্য সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে এটার ভ্যালু কত হবে আমরা জানি যে সিজিএস ইউনিট সিস্টেমে করে নিই, দূরত্ব কত না এক্স, তাহলে এটার স্কোয়ার। এর ডিরেকশন কোন দিকে, এই ডিরেকশন কোন দিকে হবে না ডিরেকশন এসি বরাবর, এসি বরাবর। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ইউনিট কি হয় ডাইন পার ইএসইউ, ডাইন পার ইএসইউ। আবার E2 ভ্যালু কত হবে না 30 ইন্টু ডিভাইডেড বাই, দেখো এটা থেকে এটা দূরত্ব 4, এটা দূরত্ব এক্স, তাহলে কত না 4 প্লাস এক্স এর হোল স্কোয়ার, এটাও ডাইন পার ইএসইউ। এর ডিরেকশন কোন দিকে হবে না এর ডিরেকশন হবে যে সিবি বরাবর। আচ্ছা, তাহলে E1 এবং E2 ভ্যালু পেলাম, এদের মধ্যে অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি। E1 তোমার হচ্ছে এদিকে কাজ করছে, E2 এদিকে কাজ করছে, তাহলে অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি। তাহলে এখানে E ইকুয়াল টু কত হবে না √* E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2E1 E2 cos 180। তাহলে E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার cos 180 ভ্যালু কত -1। তাহলে দেখো √* E1 মাইনাস E2 এর স্কোয়ার ইকুয়াল টু E1 মাইনাস E2, এটা হচ্ছে E। তাহলে এটা এই ইটা কত হবে না 0 হবে। তাহলে এখান থেকে যদি E1 মাইনাস E2 ইকুয়াল টু 0 হয় তাহলে E1 ইকুয়াল টু E হবে।
তাহলে এখানে E1 ইকুয়াল টু যদি E হয় তাহলে আমরা কি পাবো না 20/x² ইকুয়াল টু 30/x প্লাস 4 এর হোল স্কোয়ার। তাহলে দেখো এটা 2 হচ্ছে, এটা 3, তার মানে 2 ইন্টু x² প্লাস 8x, এটাকে শুধু ভাঙছে আর কিছু করছে না, দিয়ে ওইটার সঙ্গে গুণ করছে। তাহলে 3x² তাহলে 2x² প্লাস 16x প্লাস 32 ইকুয়াল টু 3x²। তাহলে x² মাইনাস 16x মাইনাস 32 ইকুয়াল টু 0। মিডিল টার্ম করে নাও। মিডিল টার্ম করলে কি হবে না, মিডিল টার্ম করলে আসবে -32। তাহলে এটা কত হবে, মিডিল টার্ম করলে আসবে না, তোমরা সিধর আচার্য বসিয়ে দেবে। তাহলে x ইকুয়াল টু কত -b মানে +16 প্লাস মাইনাস √ b² মানে 256 মাইনাস 4ac, 4a কত 1, c কত -32 মানে +32 ডিভাইডেড বাই 2। তাহলে +16 ডিভাইডেড বাই 256 প্লাস 4 ইন্টু 32, তার মানে 256 প্লাস এটা কত হচ্ছে 128, 384 রুট করলে কত এত, তার মানে রুট করলে এটা আসবে যে 19.5 ডিভাইডেড বাই 2। এটার সঙ্গে কি করবে না 16 যোগ করো, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখো এত সেন্টিমিটার। আর একটা মানকে আমি বাদ দিলাম, সেটা নেগেটিভ ভ্যালু চলে আসবে। তাহলে দেখো উত্তর মিলে গেছে। যে কি বলবে তাহলে কত দূরত্বে না, এক্সটা আমরা কি ধরেছি এ বিন্দুতে অবস্থিত +20 ইউনিট আধান থেকে এক্স দূরত্বে, এক্সটা কত 17.79 সেন্টিমিটার। এরপর 12 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, যে পরস্পরের সঙ্গে 2 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত দুটি সমান্তরাল পরিবাহী প্লেটের একটিতে 1800 বিভবে আহিত করা হলো, অপর প্লেটটিকে পৃথিবীর সঙ্গে যুক্ত করা হলো। প্লেট দুটির মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত? তাহলে এখানে দুটো পাদ আছে, এটাকে 1800 ভোল্ট বিভবে আহিত করা হলো আর এটাকে আর্থিং করে দেওয়া হলো। এদের মধ্যে দূরত্ব কত না, এদের মধ্যে দূরত্ব d ইকুয়াল টু 2 সেন্টিমিটার। তোমাকে ই এর মান ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা জানি, তোমরা তড়িৎ বিভব চ্যাপ্টার থেকে দেখতে পারবে যে ভোল্টের সঙ্গে এসইউ বিভবের সম্পর্ক কি না 1 স্ট্যাট ভোল্ট ইকুয়াল টু 300 ভোল্ট। তার মানে এত ভোল্ট ইকুয়াল টু কত হবে না 6 স্ট্যাট ভোল্ট। তাহলে 6 স্ট্যাট ভোল্ট পেলাম, এটা ইকুয়াল টু কি না ভি বিভব। দূরত্ব কত 2 সেন্টিমিটার। আমরা সূত্র জানি, পরে শিখবে তোমরা, যে ভি ইকুয়াল টু বিভব ইকুয়াল টু তড়িৎ প্রাবল্য ইন্টু দূরত্ব। তাহলে ই ইকুয়াল টু হবে ভি বাই ডি। ভি এর ভ্যালু কত 6 স্ট্যাট ভোল্ট, ডি এর ভ্যালু কত 2 সেন্টিমিটার। তার মানে এত পার এসো, এটা কত হবে মান হবে এত বা স্ট্যাট কুলম বলতে পারো, এত ডাইন পার স্ট্যাট কুলম। 13 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, একটি আলফা কোণার আধান +3.2 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে কিউ ইকুয়াল টু কত না +3.2 ইন্টু 10⁻⁻19 কুলম। ই বলেছে 4000 নিউটন পার কুলম ক্ষেত্র প্রাবল্য। আলফা কোণার উপর প্রযুক্ত বলের মান। তোমরা এফ ইকুয়াল টু কি জানো না, এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই। তাহলে এখানে সহজে গুণ করে দাও, তাহলে 3.2 ইন্টু 10⁻⁻19 ইন্টু 4000 ইকুয়াল টু কত হচ্ছে না
এটা ইন্টু 10⁻16 এত কি না এত নিউটন। এটা এত দূর থাক, দেখা হচ্ছে পরের ক্লাসে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।